হ্যাঁ জিনিয়াস। চলো আজকে আমরা আমাদের রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার আমরা নেক্সট ক্লাসটি দেখি, ঠিক আছে? প্রথম ক্লাসে আমরা দেখেছি যে ইউক্লিডস ডিভিশন লেম্মা বা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা, সেটা কি। তাহলে এই ক্লাসে আমরা কি দেখব, এই যে আমাদের বলেছিলাম যে দুটি টপিক নিয়ে এই চ্যাপ্টারটি থাকবে। একটা ছিল ইউক্লিডস বিভাজন প্রতিজ্ঞা, এবং একটা হবে আমাদের পাটিগণিতের মৌলিক উপপাদ্য, যাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বলা হয়, ঠিক আছে? যেমন যাকে কি বলে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বলে, ঠিক আছে? পাটিগণিতের মৌলিক উপপাদ্যটা কি আসলে? পাটিগণিতের মৌলিক উপপাদ্যটা হলো এই উপপাদ্য এটা বলে যে যে কোনো একটি যৌগিক সংখ্যাকে আমরা যে কোনো যৌগিক সংখ্যাকে, ঠিক আছে, যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা কি করতে পারি, কয়েকটি মৌলিক সংখ্যার গুণফল হিসাবে আমরা প্রকাশ করতে পারি। মৌলিক এবং যৌগিক সংখ্যা অবশ্যই তোমরা জানো। মৌলিক সংখ্যা কি? একের অধিক, মানে এক থেকে বড়, ঠিক আছে? এক থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো আছে, যেগুলোর উৎপাদক কি থাকে, একটা এক থাকে এবং অপরটা সে নিজে থাকে, এরকম সংখ্যাগুলোকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। কিন্তু মৌলিক সংখ্যা এক থেকে বড় হতে হবে, ঠিক আছে? এক মৌলিক নয়, যৌগিক নয়, নিচের সংখ্যাগুলোকে মৌলিকের মানে সংখ্যাবদ্ধ নয়, ঠিক আছে? এরপরে যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা কিছু না, মানে এক থেকে বড় যে পূর্ণ সংখ্যা, সেগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলো থাকবে সেসবগুলো হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যাকে এই উপপাদ্য অনুসারে, পাটিগণিতের মৌলিক উপপাদ্য অনুসারে যে যৌগিক সংখ্যাগুলো আছে, যেমন আমাদের কি 4, 6, 8, 10 বা 9 বা 15 এরকম আছে, এগুলোকে আমরা মৌলিক সংখ্যাগুলোর পূরণফল হিসাবে আমরা দেখাতে পারবো। এবং যে মৌলিক সংখ্যাগুলোর পূরণফল হিসাবে দেখাতে পারবো সেই মৌলিক সংখ্যাগুলো কি থাকবে? ইউনিক বা অদ্বিতীয় থাকবে। মানে মানে কথাটার অর্থ হলো যে এই মৌলিক সংখ্যাগুলো যে কয়েকটি আসবে, যেমন ধরে নাও আমরা 15কে কয়েকটি 2 এবং 3, ঠিক আছে? 2, 3 এবং 5, এই তিনটি আমরা মৌলিক সংখ্যা, 2 না মানে 3 এবং 5, এই দুটি মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে আমরা দেখাতে পারি 15কে, ঠিক আছে? এই 2, 3 এবং 5 এই দুইটা অদ্বিতীয়, মানে এই দুইটা ছাড়া আর কোনো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে সেটাকে দেখানো যাবে না। এবং এই একবার 3 আসবে, একবার 5 আসবে, দুইবার 3 আসতে পারবে না, দুইবার 5ও আসতে পারবে না। তাহলে আমরা দেখলাম কি, এটা হলো আমাদের উপপাদ্য 1.2, ঠিক আছে? পাটিগণিতের মৌলিক উপপাদ্য। হ্যাঁ, এখন এখানে কি আছে? প্রত্যেক যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ, যাকে কি বলে? উৎপাদকীয় বিশ্লেষণ, ঠিক আছে, করতে পারা যায়। এবং এই উৎপাদক বিশ্লেষণ অদ্বিতীয়। অদ্বিতীয় কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইউনিক, ঠিক আছে? অদ্বিতীয়, যা মৌলিক উৎপাদকগুলোর ক্রমের উপর নির্ভরশীল নয়। ক্রমের উপর মানে কি? মানে আগে আমরা যে পেলাম 20 এর 2 × 2 × 5, ঠিক আছে, সেগুলো আমি এভাবেও লিখতে পারি 2 × 5 × 2, 5 × 2 × 2। যে কোনো ক্রম উল্টালে পাল্টালে কি হবে? কোনো পরিবর্তন আসবে না, সেগুলো অদ্বিতীয়ই থাকবে, ঠিক আছে? মানে অদ্বিতীয়, যা মৌলিক উৎপাদকগুলো ক্রমের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? সেটাকে কার্ল ফ্রেডরিক গস তার ডিসকুজিশন এরিথমেটিকা নামক গ্রন্থতে এই উপপাদ্য লিখেছিলেন। তোমাদের এখন কিন্তু খুব বেশি হার্ড আসছে, ঠিক আছে? মানে এমসিকিউতে কি যে তোমাদেরকে জিজ্ঞেস করে নেবে, তাই এটাও জিজ্ঞেস করতে পারে যে এই উপপাদ্য কে দিয়েছিলেন, বা কে প্রথম প্রমাণ করেছিলেন, বা কোন বইয়ে প্রমাণ করেছিলেন। তাই এগুলো তোমাদের নোট ডাউন করতে হবে। কার্ল ফ্রেডরিক গসকে প্রায় গণিত শাস্ত্রের রাজপুত্র বলে উল্লেখ করা হয়, এবং তাকে আর্কিমিডিস এবং নিউটনের সঙ্গে একই সাথে সর্বকালের 3জন বিশিষ্ট গণিতের একজন বলে বিবেচনা করা হয়, ঠিক আছে? এখানে আমি মৌলিক এবং যৌগিকের ছোট্ট ডেফিনেশন লিখে দিলাম, কারণ এটা তো তোমরা অলরেডি জানো। তাহলে এমনিতেই আমি লিখে দিলাম, যদি ভুলে যাও তাহলে আবার সেটা দেখে মানে কল করতে। এই ছিল। এখন এগুলো দিয়ে আমরা কি করব? আমরা লসাগু নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। কোনো একটি সংখ্যা, যেমন আমাদেরকে এরকম জিজ্ঞেস করে, যেমন 4n, ঠিক আছে? তাহলে এই 4n এর কোন মানের জন্য
এই 4 to the power n যে সম্পূর্ণ, সেটার ভ্যালু 0 আসবে, হবে কি হবে না, মানে সেটার যে একটা ভ্যালু আসবে, ভ্যালুর এন্ড ডিজিট, লাস্ট ডিজিটটা 0 আসবে কি আসবে না আমাদের এরকম বলতে, তাহলে আমরা এই ইউনিকনেসের সাহায্য নেব। ঠিক আছে, এরকম আমরা করব। এখন আমরা একটা দেখি যে আসলে আমাদের গসাগু আর লসাগুটা কি। ঠিক আছে, কোনো দুটি সংখ্যার মধ্যে কখন আমরা কি করি, মানে গসাগুটা কিভাবে নিই। গসাগুটা মানে কি, মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তাহলে কোনো দুটি সংখ্যা যদি থাকে, দুটি বা দুটি থেকে অধিক সংখ্যা হতে পারে, সেই সংখ্যাগুলোর যে উৎপাদকগুলো আছে, উৎপাদকগুলোর মধ্যে যে সাধারণ উৎপাদক অলরেডি তোমরা জানো, যদি না জানো তাহলে আমার বেসিক ক্লাস অলরেডি পার্ট 1 খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো সাধারণ উৎপাদক যেগুলো আছে সেগুলোর হাইয়েস্ট যে সাধারণ উৎপাদক সেগুলো, আর আমরা নেই কিভাবে। প্রথমে আমরা এই একটা সংখ্যার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেব, এরপরে অপর সংখ্যাটির করে নেব, এরপরে দুটি সংখ্যার মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে সেই সাধারণ উৎপাদকগুলো সব থেকে ছোট সূচকালা যে উৎপাদক, যেমন 2 ধরে নাও, 2 একটার মধ্যে 2 দুইবার আসছে, যেমন আগে দেখেছি 20-এর মধ্যে 2 × 2 × 5, 2 স্কোয়ার 5, 2 স্কোয়ার × 5 এরকম উৎপাদক। আরেকটা সংখ্যা যেমন ধরো না, যে কোনো একটা সংখ্যা, যেমন আমরা 10 নিতে পারি, 2 × 5, একবার 2 এসেছে, তাহলে উভয়টার মধ্যে 2 উৎপাদক কমন আছে, 5 উৎপাদকও কমন আছে, কিন্তু 2 উৎপাদকের মধ্যে আমরা যে একটার মধ্যে 2 স্কোয়ারে আছে, একটার মধ্যে 2 একে আছে, তাহলে আমরা কি বলবো, একটি নেব, মানে 2 to the power 1 যেটা, অনলি 2 যেটা, সেটা নেব, এবং 5 দুইটার মধ্যে উভয় সেমই আছে, তাহলে একটা নেব। আর যদি কমন না থাকে তাহলে আমরা নেব না, সেই কমন না থাকলে। ঠিক আছে, এরকম নিয়ে সেই সংখ্যাগুলোকে গুণ করলে যে ফল বের হয় সেগুলো আমরা বলি গসাগু। এভাবে ঠিক লসাগুটা ঠিক তেমনই, কিন্তু লসাগুতে কি হয়, আমাদের কমন সাধারণ কোনো আমাদের উৎপাদক আমাদের ধরতে হয় না, এবং আমাদের সব থেকে ছোট সূচক দেখতে হয় না, সব থেকে বড় সূচক। যদি সাধারণ কোনো উৎপাদক থাকে তাহলে সেই সাধারণ উৎপাদকের মধ্যে সব থেকে বড় সূচকটি ধরতে হবে, আর যদি না থাকে তাহলে সবগুলো গুণ। আমরা এমনি দেখে নেব, এমনি আমি তোমাদেরকে মানে স্ট্রং করার জন্য, যাতে তোমরা ভুলে না যাও, আমি সেটাও এখানে লিখে দিই প্রথমে। তাহলে গসাগু এবং লসাগুকে আমরা যদি লিখি ভাষায় যদি লিখি, তাহলে এটা এভাবে হবে, যদি দুটি বা তার চেয়ে অধিক সংখ্যার গসাগু, দুইটি গসাগু বের করতে পারি, কোন সময় আমাদেরকে জিজ্ঞেস করতে পারি 3টি বা 5টি, সেটা কি হবে, সেই সংখ্যাগুলো তো থাকা প্রত্যেক সাধারণ মৌলিক উৎপাদকের ক্ষুদ্রতম সূচকের গুণফল আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে এখানে কি লিখে নিলাম, যে কোনো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি যে কোনো দুটি আমরা নিয়েছি, গসাগু এ বি এর গসাগু এবং এ বি এর লসাগু, এই দুটি যদি আমরা গুণ করি, তাহলে এ এবং বি সেই নাম্বার দুটিকে আমরা গুণ করলে যে ফল হবে, এই দুটা কি হবে, আমাদের ইকুয়াল হবে, সমান হবে। এখানে আমি নোট বিফোর লিখে দিচ্ছি, কেন বলেছি যে 2-এর অধিক, মানে দুটি সংখ্যার অধিক, এখানে এ এবং বি দুটি সংখ্যা নিয়েছিলাম, দুটি সংখ্যার অধিক সংখ্যার ক্ষেত্রে এই ধর্মটি কি হবে না, প্রযোজ্য হবে না। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কি করি, তাড়াতাড়ি আমাদের উদাহরণ শুরু করে দিই। এখানে আমাদেরকে কি বলছে, উদাহরণ 5-এ আমাদেরকে কি বলছে, 4 to the power n একটা সংখ্যা দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, এখানে n একটি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 যে কোনো হতে পারে পাওয়া। তাহলে বলছে যে n এর কোনো মানের জন্য 1 2 3 এরকম আমরা যদি রেখে দিই, কারণ আমরা জানি 1 হলে মানে 4 হবে, মানে 1 হলে কি হবে, 4 to the power 1 মানে 4, 2 হলে 8 16 হবে, এরকম আমাদের তো বদলাবে। ঠিক আছে, তাহলে এরকম 1 2 3 এরকম আমরা যে কোনো মান রেখে দিই, রাখার ফলে কি, এই যে আমরা সংখ্যা পাবো, যেমন আমরা 1 করার ফলে 4 পাচ্ছি, 2 করলে আমাদের কি পাচ্ছি, 4 to the power 2 মানে 4 স্কোয়ার মানে 16 পাচ্ছি, আর 4 কিউব করলে 64 পাচ্ছি। ঠিক আছে, এরকম আমরা এখানে বদলালে মানটা বদলাবে, সেই যে মান আসছে এরকম, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা বলে দিচ্ছে n, সেই n এর কোন মানের জন্য, কোনো মানের জন্য কি এরকম হবে যে আমাদের যে ফল আসবে সেটার এই এককের স্থানে কি আসবে, 0 আসবে, এরকম হতে পারে কি। আমরা কি বলবো জানো, আমরা এখন পাটিগণিতের মৌলিক উপপাদ্য শিখেছি, তাহলে আমরা প্রথমে বলবো যে যদি এরকম এসে থাকে, 0 এসে থাকে, তাহলে সেটা কি দিয়ে ভাগ হয়ে যাবে, সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ হবে, কারণ আমরা বিভাজ্যতা জানি যে 2 3 4 এই সংখ্যাগুলো দিয়ে কীভাবে ভাগ করা হয়। তোমরা যদি না জানো তাহলে আমার সেই বেসিক ক্লাসে গিয়ে দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পারো যে বিভাজ্যতার
লিস্টটা, মানে 2 দিয়ে কখন ভাগ যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এরকম 11 পর্যন্ত আছে, ঠিক আছে। 5 দিয়ে তখন ভাগ যায় কোনো একটি সংখ্যাকে যখন সেটার এককের স্থানে 0 থাকে, আর না হয় কি থাকে, 5 থাকে। তাহলে এখন বলছে যে 0 থাকবে কি, আমরা বলবো যদি এর এককের স্থানে 0 থাকে তাহলে কি হবে, তাহলে সেটা 5 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। আর যদি 5 দিয়ে ভাগ হয় মানে 5 একটি উৎপাদক, মানে 5 এর একটি মৌলিক উৎপাদক, ঠিক আছে। এখন যেহেতু 4 টু দি পাওয়ার n, ঠিক আছে, এটা তো মৌলিক না, এটাকে আমরা মৌলিক বানিয়ে দিই, কি বানিয়ে কি হবে তাহলে, 4কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার, আর সেটার উপরে পাওয়ার n, ঠিক আছে। তো এখন 2 স্কোয়ার টু দি পাওয়ার n কে আমরা এভাবেও লিখতে পারি, আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু n ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn। আমাদের সূচকের ধর্ম বা লজ অফ ইন্ডাইসেস আমাদের ডিভিশন চ্যাপ্টারেও আছে, আমরা গত ক্লাসেও শিখেছি, এরকম লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, 2 টু দি পাওয়ার টুয়াইস n লিখতে পারবো। মানে এখানে যাই থাকুক না কেন, মানে সেটা কি হবে আমাদের 2 এর পাওয়ারে থাকবে, মানে এই 4 টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার টুয়াইস n। 2 টু দি পাওয়ার টুয়াইস n মানে কি, 2 এর সূচক, মানে সেখানে আর অন্য কোনো উৎপাদক আসছে না, সেখানে কি আসছে, শুধু 2 আসছে, 2 ছাড়া অন্য কোনো উৎপাদক আসছে না। কিন্তু যেহেতু যদি এটা এটার এককের স্থানে 0 হতো তাহলে সেটা 5 দিয়ে যেত, এবং 5 দিয়ে গেলে সেটার একটা মৌলিক উৎপাদক 5 থাকতো। এখানে যেহেতু এখানে 5 নেই একটা মৌলিক উৎপাদক, তাহলে আমরা বলবো যে এই 4 টু দি পাওয়ার n কি আমাদের যাচ্ছে না, মানে n এর কোনো মানের জন্য এটা কি হবে না, এটা এককের স্থানে কখনো কি আসবে না, 0 আসবে না। তাহলে চলো লিখি, তাহলে কি হচ্ছে, আমি যেভাবে বললাম, আমি আর এখানে কারণ লেখা অনেক আছে, এগুলো যদি আমি দেখিয়ে দিই তাহলে 5 থেকে 10 মিনিট যাবে, আমি তাই সময় বাঁচিয়ে সেগুলো আমি আমার অঙ্কতে লাগাবো, ঠিক আছে। যদি এন এর যে কোনো মানের জন্য 4 টু দি পাওয়ার অঙ্ক বা মান অঙ্ক মানে শেষ অঙ্কটা, ঠিক আছে, 0-তে শেষ হয়, তাহলে কি হবে, 4 টু দি পাওয়ার n 5 দ্বারা বিভাজ্য, আমি একটু আগে বুঝেছি। 0-তে শেষ হলেই 5 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো সংখ্যা শেষে 0 থাকলেই 5 দ্বারা বিভাজ্য হয়। অতএব 5, তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে কি হবে, 5 4 টু দি পাওয়ার n এর একটি মৌলিক উৎপাদক হয়ে যাবে, যেহেতু 5 দ্বারা ভাগ হয়ে যায়, 5 একটা মৌলিক সংখ্যা। কিন্তু কিন্তু আমরা জানি 4 টু দি পাওয়ার n কে এভাবে লিখে আমরা 2 টু দি পাওয়ার টুয়াইস n লিখতে পারি, হ্যাঁ। এর থেকে কিন্তু অর্থাৎ পাটিগণিতের মৌলিক উপপাদ্যর যে অদ্বিতীয়তা কি বলে, যে একটি যৌগিক সংখ্যার যে মৌলিক উৎপাদক থাকে সেগুলো নিশ্চিত থাকে, যেগুলো আছে সেইগুলো থাকে, আর কোনো সংখ্যা আসতে পারে না। যেহেতু এখানে আমরা দেখছি 2 আছে, তাহলে সেই পাটিগণিতের মৌলিক উপপাদ্য আমাদের নিশ্চিত করে যে এখানে 2 ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক নেই। যেহেতু 2 ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক নেই, তাহলে 5ও মৌলিক উৎপাদক হবে না। যেহেতু 5 মৌলিক উৎপাদক হবে না, তাহলে আমাদের সেটার শেষে 0 থাকবে না, ঠিক আছে। তাহলে সুতরাং n এর কোনো মানের জন্যই 4 টু দি পাওয়ার n এর শেষে কি থাকবে না, 0 হবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট উদাহরণটা দেখি। আমাদেরকে বলছে এখন যে 6 এবং 20 এর কি বের করতে, লসাগু এবং ঘষাগু বের করতে কি ব্যবহার করে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, মানে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। আমরা ধরা এখন মানে 10-এ আছি, তো একটু স্পেশাল ভাবে বলবো, একটু লম্বা চওড়া বলবো, পাটিগণিতের মৌলিক উপপাদ্য এরকম, ঠিক আছে। আসলে আমরা ছোট থেকে কি বলে আসছি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে আমরা এগুলো করব। তাহলে আমরা প্রথমে লিখে দিই 6 ইকুয়াল টু কি, তারপরে লিখে দিই 20 ইকুয়াল টু কি। এখানে আমরা পাশে আমরা করে নিই সেগুলো মৌলিক উৎপাদক 6 এর এবং 20 এর, ঠিক আছে। 6 এর 3 দুগুণা 6, 20 এর 2 2 20, 5 দুগুণা 10 হয়ে গেল। তাহলে 6 এর ক্ষেত্রে আমরা 23 লিখতে পারবো। পুরোনো কেন লিখছি পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি বলে, মৌলিক যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আর 20 জায়গায় 2 স্কোয়ার ইন্টু 5 হয়ে গেল। তাহলে আমাদের গোসাউ আমি ইংলিশে লিখবো, ইংলিশে লিখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেমন HCF LCM গোসা ও এগুলো লসা এগুলো লিখতে একটু সময় লাগে। তোমার এক্সামেও HCF LCM লিখতে পারো, কোনো প্রবলেম আসবে না। তাহলে আমরা বলবো therefore HCF অফ 6 20 ইকুয়াল টু কি হবে, HCF কি বলে যে সাধারণ উৎপাদক যেগুলো আছে সেগুলোর সব থেকে ছোট যে সূচক আছে সেগুলোর গুণফল। তাহলে সাধারণ উৎপাদক কি আছে, এই 2, শুধু 2 আছে, 6 এবং 20 সাধারণ উৎপাদক 2 আছে, আর কোনো উৎপাদক নেই। এবং এই দুইটির মধ্যে সব থেকে ছোট সূচক কোনটির মধ্যে আছে, উপরেরটির মধ্যে, মানে 2 টু দি পাওয়ার 1, সেটাই হবে আমাদের 2 টু দি পাওয়ার 1 দিচ্ছি না আমি, মানে 2, ঠিক আছে, তোমরা জানো অলরেডি।
এই টুটা কেন হবে না? কারণ আমার নিয়মে কি দেখছি যে কম সূচকটা নিতে হবে HCF এর ক্ষেত্রে। এখন এবং এলসিএম কি হবে 620 ইকুয়ালস টু, এলসিএম এ কিন্তু কোনো সাধারণ উৎপাদকের কথা নেই, সমস্ত যতটি মৌলিক উৎপাদক আছে সব মৌলিক উৎপাদকগুলোর মধ্যে হাইয়েস্ট মানে ও সব থেকে বৃহত্তম যে সূচক সেটা নিতে হবে। প্রথমে 2 মানে কি আছে 2 3 এবং 5 আছে, তাহলে 2 এর হাইয়েস্ট কোথায় আছে? হাইয়েস্ট স্কোয়ার আছে 2 স্কোয়ার ইন্টু 3 এর হাইয়েস্ট শুধু 3ই আছে, 5 এর হাইয়েস্ট শুধু 5ই আছে। তাহলে কি হবে 2 দুগুণা 4 ইন্টু আমরা এগুলো এভাবে লিখে দিই 3 15 4 15 60, তাই এরকম হবে। ঠিক আছে, ওগুলো মিস হবে, এগুলো কিন্তু পাশে লিখতে হবে। ঠিক আছে তোমাদেরকে। তাহলে এই হলো আমাদের HCF 2 এবং LCM 60। এখন আমরা আবার যদি আমরা দেখি, আমাদেরকে বললো না কিন্তু এমনিতেই যদি আমরা দেখি HCF এবং LCMকে আমরা গুণ করি, 2 × 60 কত হবে 120। আমরা সংখ্যা দুটিকে গুণ করি, 6 × 20 গুণ করলে কত হবে 120, 6 দুগুণা 12 120। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে আমাদের অঙ্কটা শুদ্ধ হয়েছে, কারণ এলসিএম এবং HCF দুইটা সংখ্যা হলে এলসিএম এবং HCFটা গুণ করলে সংখ্যা দুটির গুণফলের সমান হতে হয়। তাহলে এখন আমরা নেক্সটটা দেখি। এখন আমাদেরকে বলছে এই উদাহরণ নম্বর 7-এ যে 96 এবং 404 এর আমাদের কি বের করতে হবে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে গোসাগু নির্ণয় করতে হবে, এবং গোসাগু যেটা পেয়েছি সেই গোসাগু এবং এই দুটি নাম্বারের সাহায্যে আমরা লসাগু বের করতে হবে। লসাগু বের করতে কিন্তু আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্য নিতে হবে না, মানে আমাদেরকে নিতে বাধা দিচ্ছে। ঠিক আছে, মানে এগুলো ব্যবহার করে আমাদের করতে হবে। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা যেহেতু আমরা গোসাগু তো প্রথমে বের করে নিই বাবা, আমরা সেটা তো আর বাধা নেই। তাহলে 96 ইকুয়ালস টু কী হবে এবং 404 ইকুয়ালস টু কী হবে? তাহলে 96 আর 404। ঠিক আছে, 96 প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 দিয়া, তোমরা অন্য যে কোনো সংখ্যা তোমরা বলবে যে আমার এটা তো 7 দিয়ে যাচ্ছে, 7 একটা মৌলিক, যে কোনো বড় সংখ্যা দিয়ে যদিও তোমরা শুরু করো তাহলে অবশ্যই সেই ছোট সংখ্যাটি আসবে। আমি আগে দেখিয়ে দিয়েছি, কারণ মৌলিক উৎপাদকগুলো কি থাকে অদ্বিতীয়। কে বলেছে? কার্ল ফ্রেডরিক গজ। ঠিক আছে, তাহলে 2 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 12, 2 6, 2 3, 2 দিয়ে 2 দুগুণা 4 0, 2 দুগুণা 4, 2 দিয়ে 2 1 2 0, 101 কি আর কি 101 আর যায় না, মানে 101টা কি আমাদের মৌলিক একটা সংখ্যা। ঠিক আছে, 101 একটা মৌলিক সংখ্যা। তাহলে কি হলো আমাদের 2 কতটা পেয়েছি 1 2 3 4 5, 2 to the power 5 into 3 96 এর ক্ষেত্রে 2 to the power 5 into 3, আর আমাদের 404 এর ক্ষেত্রে 2 square into 101, 2 square into 101। তাহলে HCF বা গোসাগুটা কি হবে? HCF অফ 96 আর 404 এর কমন যেটা আছে, কমনে ছোট সূচক, তাহলে 2 কমন, 2 ছোট সূচক 2 স্কোয়ার, আর 101 এখানে কমন নেই, 3 এখানে কমন নেই, তাহলে আমাদের গোসাগুটা কি হবে 2 স্কোয়ার মানে কি 4 হয়ে গেল। 96 এবং 404 এর গোসাগুটা কি 4। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের এলসিএম বা লসাগুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এলসিএমটা কীভাবে বের করতে হবে? আমরা জানি কি HCF এন্ড LCM দুটি সংখ্যা কিসের সমান হয়? দুটি সংখ্যা গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখে দেবো যে এই দুটি সংখ্যা গুণফলের সমান হবে। HCF তো আমরা অলরেডি পেয়ে গেছি কত 4, তাহলে এটা জায়গায় আমরা 4 পুট করতে পারবো। 4 ইন্টু LCM অফ 96 অ্যান্ড 404 ইকুয়ালস টু 96 ইন্টু 404। এখন LCM বের করতে হবে। তোমরা অলরেডি বীজগণিত জানো যে একটা সংখ্যা একটা কে বের করতে হলে বা একটা চলককে বের করতে হলে তার পাশে যেগুলো থাকে সেগুলো সরাতে হয়। এখানে এক্সট্রা 4 আছে, সেটা মাল্টিপ্লাইড হিসেবে আছে গুণ, তাহলে সেটা এদিকে নিয়ে যাব, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কি হবে এখানে থেকে যাবে LCM অফ 96 অ্যান্ড 404, আর এটা এখানে ভাগ হয়ে কীভাবে আসবে আমরা দেখাচ্ছি, দাঁড়াও। এখানে 4 এখানে নিচে চলে আসবে, তাহলে এই 4 দিয়ে আমরা
এটাকে ভাগ করতে পারি 4 একে 4 0 4 একে 4 101 ইন্টু 96 101 ইন্টু 96 কত হয় 96 100 বার গেলে কত হয় 96 100 বার হলে 9600 আর আরও একবার গেলে মানে আরও একবার শর্টকাট আমাদের এরকম গুণ করতে হয় না 100 একবার যাচ্ছে তো 100 বার গেলে কত হয় 9600 9600 সঙ্গে আরও একবার 96 যোগ করে দেবো তাহলে কি হয়ে যাবে আমাদের 9696 এরকম ঠিক আছে হয়ে গেছে আমাদের তোমরা গুণ করে দেখতে পারো তোমাদের ইচ্ছা তাহলে চলো এখন আমরা উদাহরণ 8টা দেখি এখন কি বলেছে আমাদেরকে এই তিনটি সংখ্যা দিয়েছে এই তিনটি সংখ্যার আমাদের কি করতে বের করতে হবে গসাগু বের করতে হবে লসাগু বের করতে হবে কিসের সাহায্যে সিম্পল কিছু না আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিই 6 এখানে লিখে নিই 72 এখানে লিখে নিই 120 ইকুয়ালস দিয়ে দিই এখন আমাদের এখানে মেশিনটা চালাই যে আমাদের কিসের মেশিন আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণের মেশিন 2 দিয়ে 3 বার যাবে এখানে 2 দিয়ে তো যাবে কারণ শেষে এই আছে 2 দিয়ে 3 দুগুণা 6 আর 6 দুগুণা 12 2 18 2 9 3 3 ঠিক আছে তোমরা যদি না জানো মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমি কেন ফার্স্ট করছি কারণ আমি অলরেডি আগে বেসিক কয়েকটি ক্লাস নিয়ে নিয়েছি ঠিক আছে সেগুলো 20-25-30 এরকম মিনিটের পার্ট 2-তে আছে বা পার্ট 3-তে আছে যে এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ কীভাবে বের করতে হয় সেগুলো প্রথমে দেখে আসবে 260 230 215 3 5 তাহলে এখানে 2 ইন্টু 3 2 জায়গায় কি আসবে 2 কতটা 1 2 3 2 কিউব আর 3 স্কোয়ার 2 কিউব ইন্টু 3 স্কোয়ার এখানে কত 120 ক্ষেত্রে 1 2 3 2 কিউব আর 3 আর 5 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 তাহলে প্রথমে HCF লিখে নিই HCF অফ 672 120 672 120 ইকুয়ালস টু কী হবে এই কমন HCF এর বেলা সর্বদা প্রথমে কমন দেখব এরপরে আমাদের ছোট সূচক দেখব কমন কি কি আছে কমন 2 তো সবার ক্ষেত্রে আছে 3ও সবার ক্ষেত্রে আছে 5 নেই তাহলে কমন আছে আমাদের 2 এবং 3 এখন 2 এর সবথেকে ছোট সূচক এখানে আছে মানে 1 2 সূচক নেব 3 এর সবথেকে ছোট সূচক এখানেও আছে তাহলে 1 নেব মানে এই দুটার মধ্যে আমাদের কীভাবে গুণ হবে 2 ইন্টু 3 1 মানে আমি 1 এমনিতেই দেখাচ্ছি 1 মানে কিছু না মানে এই সংখ্যাটা ছোট 2 এবং 3 ঠিক আছে তাহলে 3 গুণ 6 এখন আমরা এখানে লিখব LCM অফ 672 120 LCM কি হবে LCM সকল সংখ্যা আমাদেরকে দেখতে হবে সকল মৌলিক উৎপাদক এবং হাইয়েস্টটা নিতে হবে হাইয়েস্ট সূচকটা তাহলে কি কি আছে এখানে আমাদের 2 আছে তাহলে 2 এর হাইয়েস্ট সূচক কোথায় আছে এই যে 3 ঠিক আছে ইন্টু 3 আছে 3 এর হাইয়েস্ট সূচক এখানে আছে ঠিক আছে এরপরে 5 আছে 5 তো 5 এখানে হাইয়েস্টই আছে তাহলে 2 কিউব কত হয় 2 দুগুণ 4 4 দুগুণ 8 3 স্কোয়ার 9 5 5 তাহলে কত 8 নং 72 5 নং 42 8 নং 72 5 নং 72 মানে আমরা কেউ 8 নং 72 ইন্টু 5 এটাকে মাল্টিপ্লাই সহজ আচ্ছা 5 দুগুণা 10 শূন্য হাতে 1 5 7 25 34 360 ঠিক আছে হয়ে গেছে আমাদের এই ছিল আমাদের উদাহরণগুলো এখন আমরা এক্সারসাইজ শুরু করি তাহলে আমাদের প্রথম 1 নম্বরের কয়েকটি দিচ্ছে যে তোমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে মানে সেই সংখ্যাগুলোকে কয়েকটি যৌগিক সংখ্যা দিচ্ছে এগুলোকে আমাদের মৌলিক সংখ্যা গুণফল হিসাবে আমাদের প্রকাশ করতে হবে দেখাতে হবে এগুলি যে তোমরা এখন দেখেছো যে কীভাবে সেগুলো করা হয় আমি এই 5টি করাবো না সবার শেষেরটি আমি করাবো আর বাকিগুলো কিন্তু তোমরা করা নেবে ঠিক আছে ইজি আছে আমি শেষেরটি করে দেখিয়ে দিই আমার বই অনুসারে 1-এর 5 নম্বর সেটা হলো আমাদের 7429 7429 ঠিক আছে সেটার মৌলিক উৎপাদক তাহলে আমরা প্রথমে একবার সলিউশন দিয়ে দেবো এখানে লিখবো 7429 ইকুয়ালস টু জায়গা ছেড়ে দেবো এখানে আমাদের মৌলিক উৎপাদকের গুণফল দেখাতে হবে তাহলে 7429 আমরা দেখবো কি দিয়ে যায় শেষে 9 আছে বেজুর 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে কি সব সংখ্যা আমরা যোগ করে দিকে 3 গুণিতক আছে কি 7 4 11 আর 2
13 আর 9 22, 22 3-এর গুণিতক হবে না। তাহলে নেক্সট আমাদের মৌলিক সংখ্যা কি 5, 5 দিয়ে যাবে না, কারণ 0 বা 5 নেই। এরপরে মৌলিক সংখ্যাটা কি 7, 7 দিয়ে একবার থেকে 7 থেকে 7 এটা যাচ্ছে, এবার এটার মধ্যে যাচ্ছে না, এটা যোগ করলে 42, 6 7 42 যাচ্ছে, 9 মধ্যে 7 যাচ্ছে না, 7 দিয়ে হবে না। এরপরে নেক্সট মৌলিক সংখ্যাটা কি আমাদের 8 না 9 না 10 না 11, 11 দিয়ে চেক করার নিয়ম কি, এই 9 এবং এই 4কে আমরা যোগ করবো, 9 আর 4 13, এই 2 এবং 7কে যোগ করবো, 7 আর 2 9, 13 থেকে 9 গেলে 4, 4 কি 9 4 13, 7 আর 2 9, 13 থেকে 9 বিয়োগ করলে 4, 4 কি 11 গুণিতক, 11 গুণিতক না, তাহলে মানে এই সম্পূর্ণ সংখ্যাটাও যাবে না। আমি সেটা আমার বেসিক ক্লাসে বুঝিয়েছি, বা তোমরা অলরেডি 6-7 সেগুলো বিভাজ্যতা পেয়ে এসেছো, ঠিক আছে। তারপরে এখন আমরা 11 দিয়ে যাচ্ছে না, তারপরে এখন আমরা 13 দিয়ে দেখবো, 13 দিয়ে কোনো রুল নেই, 13 দিয়ে আমরা এমনিতেই দেখবো যে হচ্ছে কি হচ্ছে না। যেমন 13 দিয়ে 74-এর মধ্যে 13 কত বাজে, 13 কে 2 3 4 13 মানে 5 4 6 13 78, বেশি হয়ে যায়, 5 13 65, তাহলে থাকবে কত, থাকবে এখানে 5 আর 4 9, 9 হলে এটার পাশে বললে 92, 92-এর মধ্যে 7 13 91, তাহলে থাকবে 1 1, 9-এর পাশে বসলে 19, তাহলে 19-এর মধ্যে 13 যাচ্ছে না, তাহলে 13 দিয়ে হবে না। 14 মৌলিক না 15 মৌলিক না 16 মৌলিক না 17 মৌলিক, 17 দিয়ে যাচ্ছে কি দেখি, 17 নাম তো আমি জানি না, এমনিতে মানে চেষ্টা করব, মানে যেটা দেখতে শিখিনি 17, ঠিক আছে। তাহলে 17 দিয়ে কত যাবে, যেমন 17 117 234 3 17 51 4 17 3 17 51 4 17 51 17 51 এর সঙ্গে আরো 17 যোগ করে দাও, 20 যোগ করি 71, 3 বিয়োগ করি 68, ঠিক আছে। এটা বড় আজাদ 17 দিয়ে 3 17 51 4 17 68, 5 17 5 5 10 50, 17 নাম হতা 5 17, ঠিক আছে 5 17, তাহলে কি হবে 5 2 50 5 7 35 85 85, তাহলে 5 17 85 হচ্ছে না, তাহলে 7 17, 7 17 কত হবে আমাদের 68, ঠিক আছে। থেকে গেলো কত 4 2 6, 6কে আবার 62-র পাশে নিয়ে বসে দেবো, তাহলে সেটা আমাদের 6 17 ভাগ কত হবে না, আমাদের 351 হবে, 4 17 68 হবে না, তাহলে 351 হলে আমাদের 62-র মধ্যে 51, তাহলে থেকে গেলো কত 9 10 11 11, 11 আবার 119, 119 কি 17 নামতে আসছে, 7 থেকে 7 7 7 49, 17 7 বার বোধ হবে, 7 7 49 9, 7 থেকে 7 11, ইয়েস 119, 7 বার যাচ্ছে, ঠিক আছে। তাহলে হবে 17 দিয়ে, 17 দিয়ে এটার মধ্যে কতবার গিয়েছিল, প্রথম 4 বার গিয়েছিল, ঠিক আছে। 4 বার যাওয়ার পরে আমাদের 268 ছিল, তারপরে আমরা 62 পেলাম, 62 থেকে আমাদের 51 3 বার গিয়েছিল, এরপরে আমাদের 7 বার গিয়েছে, 17 দিয়ে গেল। এখন সেটা কি দিয়ে দেখো, যেটা অলরেডি 2 3 এরকম কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, ও শেষের 17 এসে গেছে, তাহলে ব্যাকগুলো আমাদের আর চেক করতে হবে না, 17 আগে থেকে আমাদের চেক করলে হবে, 17 বা তার আগে থেকে। 17 দিয়ে এটা যাচ্ছে কি 17 কে 17 234 351 234, ঠিক আছে। থেকে গেলো কত 6 আর 3 9, মানে 97, তাহলে 97 তো যাচ্ছে না 17 দিয়ে, 97 কারণ 17 এককের স্থানে 7 আসে না, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি 17-এর পরে যে মৌলিক সংখ্যাটা কি, সেটা 19, 19-এর নাম ওটা আই ডোন্ট নো, ঠিক আছে। তাহলে দেখি 19 দিয়ে কতবার যাবে, 19 দিয়ে 43-এর মধ্যে 2 19 38, 2 বার যাবে, তাহলে থাকবে কত 2 আর 3 3 2 5 57, 57-এর মধ্যে 19 3 19 57 হয়ে গেল, 19 2 19 38 3 19 57, তাহলে 17 19 23, 17 ইন্টু 19 ইন্টু 23। এখন এই 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে, 2 নম্বরে আমাদের কতটুকু মানে পেয়ার কয়েক জোড়া আমাদের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। সেই সংখ্যাগুলো আমাদের কি বের করতে হবে, গসাগু এবং গসাগু বের করতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে, বের করে এরপরে আমাদের সেই সংখ্যাগুলোর লসাগু এবং গসাগুর যে পূরণফল, সেটা যে সংখ্যা দুটির পূরণফলের সমান হয় সেটাও আমাদের দেখাতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করি। আমরা প্রথমটির ক্ষেত্রে দেখি কি হবে, যেমন 1 নম্বর
26 এর উৎপাদক এখানে লিখবো আমরা, 91 এর উৎপাদক এখানে লিখবো আমরা। প্রথমে আমরা উৎপাদক বের করে নিই। 26 এগুলো তোমরা উৎপাদক তোমরা যে কপি সে কপির পাশে লিখে দেবে, ঠিক আছে। যেমন 2, 13, 26 আর তো যাচ্ছে না, 13টা একটা মৌলিক, ঠিক আছে। আর 91 91 কত দিয়ে যাবে আমাদের? 3 দিয়ে, 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 7 দিয়ে হয়ে যাবে। 7, 13, 91। তাহলে কি হলো আমাদের? 26 এর উৎপাদক 2 × 13 আর 91 এর 7 × 13। তাহলে এই দুটির মধ্যে গসাউটা কি? তাহলে আমরা বলবো তো HCF কোন দুটির? 26 এবং 91 এর কি উৎপাদকগুলো কি কি আছে? 2, 7, 13, মানে এই তিনটা উৎপাদক। এগুলোর মধ্যে 13টা কমন আছে, তাহলে 13 থেকে যাবে। এবং ছোট সূচক কম সূচক, মানে উভয়টি সূচক সেম, তাহলে 13ই হবে। এবং HCF এলসিএমটা কি হবে? সকল যতটি উৎপাদক আছে সবগুলোকে আমরা দেখতে হবে, এবং সব থেকে হাইয়েস্ট যে সূচক বা পাওয়ার থাকবে সেগুলো নিতে হবে। এখানে তো পাওয়ার সবার একই আছে, তাহলে কি 2 হবে একটা, আরেকটা হবে আমাদের 7, আরেকটা এই দুইটা 13-এর মধ্যে উভয়টির পাওয়ার সেম, তাহলে একটা 13 আমরা লিখে দেবো, ঠিক আছে। তাহলে ফলটা কি হবে? 7 দুগুণা 14, বা 7 দুগুণা 14 আর 13 এরকম হতে পারে, বা আমরা এরকম করে 7, 13, 91 আর 2 এরকম করলে সহজ হবে। 2, 91, 182। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের কি দেখাতে হবে? লসাগু এবং গসাগু দুটির গুণফল আমাদের কিসের সমান? সংখ্যা দুটির গুণফলের সমান। এখন আমরা বলবো, এখন HCF of 26 এবং 91 into LCM of 26 এবং 91 ইকুয়াল টু কত হবে আমাদের? এখানে 13 into 182। 13 এবং 182 গুণ করলে কত হয় আমরা দেখিনি। যেমন ধরো এখানে 10 182 সাথে গুণ করলে কি হবে? 1820 প্লাস, ঠিক আছে। এগুলো আমরা রাফে করে নিই, যেমন 1820, ঠিক আছে। এবং 3 182 সঙ্গে গুণ করলে কত হবে? 3 দুগুণা 6, আর 3 দুগুণা 6, আর 3টা 24, 24-এর 4 হাতে 2, আর 3-কে 3 আর হাতে 2 5, তাহলে হয়ে যাবে 6, আর 4 2 6, 8 5 13, 3 হাতের 1, 1 আর 1 2, 2366, ঠিক আছে। তাহলে এই দুটি গুণ করলে আমাদের হয়ে যাবে 2366, ঠিক আছে। এখন আমার সংখ্যা দুটি গুণ করে দেখাতে হবে, সংখ্যা দুটি, এবং আমরা বলবো, এবং সংখ্যা দুটি কি কি ছিল? 26 into 91 equals to কত হবে? 26 into 91 এভাবে করে নিই। প্রথম 26 91 আর 26 6 আর 6 নং 54 54 2 9 দুগুণা 18 6 6 8 5 13, 3 হাতের 1, 1 আর 1 2, তাহলে সেটার ফলে আমরা দেখছি কি হচ্ছে? 2366। তাহলে এবং এখানে আমাদের শেষের কনক্লুশন লাইন কি হবে? শেষ লাইনটা আমরা এভাবে লিখবো যে, আমি শুধু একবার এই উত্তরের ক্ষেত্রে দেখাচ্ছি, সলিউশনের ক্ষেত্রে, এবং নেক্সট গুলোতে আমি সেই কনক্লুশন লাইন লিখবো না, তোমরা এটা দেখে লিখে নেবে, ঠিক আছে। তাহলে কি হবে? HCF of বা এই ছিল তো, এটাকে এভাবে লিখে দিই, এখানে লিখে দিই যে ইকুয়াল টু এই সংখ্যাটা ইকুয়াল টু কিসের সমান হচ্ছে? HCF of 26 91 into LCM of 26 91, এরকম হচ্ছে। তোমার এক লাইনে যদি তোমাদের কপিতে জায়গা থাকে তাহলে এটাকে এখানে লিখে দেবো। তাহলে চলো এখন আমরা নেক্সট পরেরটি দেখি। 510
2 নম্বর কি? 510 আর 92। 510 এর মৌলিক উৎপাদক 2 দিয়ে 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 দিয়ে 5 5 25, 5 একে 5, 3 2 3 দিয়ে 5 আর 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 7 21, 310। তাহলে কি হবে? 2 ইন্টু, আমরা যদি অর্ডারে লিখি, 2 পরে 3 পরে 5 পরে 17, 3 5 17। আর একটা আমাদের 92, 2 দিয়ে 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 2 দিয়ে 23। তাহলে 2 স্কোয়ার ইন্টু 23। তাহলে এলসিএম কি হবে? এইচসিএফ কি হবে? এইচসিএফ অফ 510 এবং 92 কি? এইচসিএফ তোমরা জানো যে কমনের ছোট সূচক, তাহলে কমন শুধু 2 আছে, 2 এর ছোট সূচক কি? এখানে 1 আছে, মানে এই দুইটা, ঠিক আছে? কারণ এই 2 এর সূচকটা কি? 1, কিন্তু এই 2 এর সূচক 2, তাহলে আমরা এই 2 কে নেব, আর তো কোনো কমন কিছু নেই, ঠিক আছে? এবং না লিখলেও চলে, কোনো অসুবিধা নেই। এলসিএম অফ 510 92 ইকুয়ালস টু কত হবে? কমন থাকলে বড়টা নেব, কমন নেই 3 এর, কমন নেই 5, কমন নেই 17, আর একটা আছে যেটা কোনো কমন নেই, সবগুলো হবে, ঠিক আছে? যেগুলো কমন থাকে সেগুলো কি নিতে হয় আমাদের হায়ার, মানে সব থেকে বড় যে সূচক, সেটা সূচক মানে পাওয়ার। তাহলে এখানে কি হবে? 2 দুগুণা 4। আমরা সহজ কিভাবে করতে পারি দেখি। 2 দুগুণা 4 আর 3 5 15, 4 15 60, এই হয়ে গেল। এখানে 17 ইন্টু 23 আমরা করে নিই, 17 ইন্টু 23, তাহলে 23কে 17কে, আচ্ছা চলো 17কে 20 বার যদি দিই আমরা, তাহলে কি হবে? 2 17 34, 340। আর 17কে আরো যদি 3 বার দিই, 3 17 51, 51, তাহলে হয়ে যাবে 1 5 4 9 আর 3 391, 391। এই 391কে আবার আমাদের 60 সঙ্গে, তাহলে 6 এর সঙ্গে আমরা গুণ করি, শেষে একটা 0 দিয়ে দেব। তো 6 একে 6, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 3 6 18 আর 5 23, আর একটা 0 ছিল, এই 0। এখন এই এইচসিএফ এবং এটা হলো আমাদের এলসিএম। এখন আমাদের সংখ্যা দুটি গুণফল করে দেখাতে হবে এবং এলসিএম এইচসিএফ গুণ করে দেখাতে হবে। তাহলে আমরা এখন কি বলবো? এখন যেমন 2 ইন্টু 2 ইন্টু 2 3 4 6 0, ঠিক আছে? গোলটা কত হবে? 2 0 টাইমস যাবে, তাহলে 0, 2 6 বার যাবে, তাহলে 12 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 6 9 2 0, ঠিক আছে? এবং সংখ্যা দুটির গুণফল করে দেখি আমরা। এবং সংখ্যা কি? 510 ইন্টু 92 ইকুয়ালস টু কত হবে? 510 এবং 92 তো, তাহলে আমরা কি করব? আমরা 51 এর সঙ্গে 92কে গুণ করে নেব এবং শেষে আমরা একটা 0 দিয়ে দেব, ঠিক আছে? তাহলে 692, আর এখানে একটা 0 ছিল, সেই 0টা আমরা দেব। তাহলে কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। এখন তোমরা সেই কনক্লুশন শেষের লাইনটা লিখে দেবে। যেমন এখানে এখানে ইকুয়াল টু দিয়ে কি লিখ, যে এই ভ্যালুটা কিসের সমান হচ্ছে? আমাদের এইচসিএফ ইন্টু এলসিএম এর সমান হচ্ছে, তাহলে এইচসিএফ ইন্টু এলসিএম এখানে লিখে দেবো, হয়ে গেল। আমরা শেষেরটা দেখি, 336 এবং 54। তাহলে 330 এখানে বের করে নি, 336 এর 2 দিয়ে যাবে, 2 একে 2, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, ঠিক আছে? তাহলে আবার 2 দিয়ে 8 দুগুণা 16, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে 221, আবার 3 দিয়ে 37, ঠিক আছে? তাহলে কত হলো? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4, একটা 3 একটা 7, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 7। এখন আমরা 54 এর দেখি, 54, 2 দিয়ে 2 27, 3 দিয়ে 3 9,
তিন তিন, ঠিক আছে, একটা দুই তিনটা, 2 × 3³ 3³ হয়ে গেছে। তাহলে HCF কি হবে? HCF অফ 336 and 54 ইজ কি হবে? কমন উৎপাদক 2 এবং 3 আছে, 2 এর মধ্যে আমরা এটাকে নিতে পারবো না HCF এর বেলায়, এটা নিতে হবে, তাহলে 2। আর 3 এর ক্ষেত্রে এটাকে নিতে পারবো না, এটা নিতে হবে, তাহলে 3, উল্টা হবে 6। আর কি আমাদের LCM 336 এবং 54, সেটা কি হবে? আমাদের কমন যেটা আছে সেটা হাইয়েস্ট পাওয়ার নিতে হবে, হাইয়েস্ট সূচক। তাহলে 2 কমন আছে, তাহলে 2⁴ নেব। আর 3 কমন আছে, তাহলে 3³ নেব। আর যেটা কমন নেই সেটা এমনিতেই নিতে হবে আমাদের, যেমন 7, মানে সকল মৌলিক সংখ্যার হাইয়েস্ট পাওয়ার। এখন এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে? 2, 3 এবং 7। 2 এর হাইয়েস্ট পাওয়ার 4, 3 এর হাইয়েস্ট পাওয়ার কিউব, আর 7 এর হাইয়েস্ট পাওয়ার 1, মানে 7ই, ঠিক আছে। তাহলে 2⁴ কত হয়? 2⁴ 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর 3³ 27, আর 7 তো 7ই হয়। তাহলে কি হবে? 16 × 27 × 7, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 16 এখানে লিখে দিই, এখানে এই দুইটাকে গুণ করে নিই, কত হবে? 7 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 দুগুণা 14, আর 4 18, ঠিক আছে। এখন 189কে 16, 3024, 3024, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই LCM এবং HCF এই দুটির আমাদের গুণ করে এবং সংখ্যা দুটি গুণ করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কি করব আমরা? সিক্স দিয়ে 4 6 24 4 হাতের 2, 6 দুগুণা 12, আর 2 14 4 হাতের 1, 6 0 0 হাতের 1, তাহলে 3 6 18 18 18144, ঠিক আছে। তাহলে এবং সংখ্যা দুটির গুণফল কি হবে? 336 × 54 ইকুয়ালস টু, এখানে একটু সরিয়ে লিখে দিই, ইকুয়াল টু কত হবে আমাদের? 17144, 6 আর 7 আর হাতে রেখে 8 আছে এখানে, এই যে 8 3 11 ছিল, 6 আর 7 হাতে রেখে 8, 18144, 18144। এরপরে এই লাইনে তোমরা লিখে দেবে যে এই মানটা কিসের সমান হচ্ছে? আমাদের HCM ইন্টু LCM এর সমান হচ্ছে, HCF ইন্টু LCM এর সমান হচ্ছে, তাহলে ঠিক আছে। এখন আমরা 3 নম্বরটা দেখি, ঠিক আছে। 3 নম্বরে এই তিনটি করে সংখ্যা দিচ্ছে আমাদেরকে, আর 3টা দিচ্ছে, ঠিক আছে। এই 3টি করে সংখ্যার আমাদের কি বের করতে হবে? HCF এবং LCM, ঠিক আছে, আর কিছু না, শুধু HCF এবং LCM। এখানে কিন্তু আমাদের কি হবে না, লসাগু ইন্টু গোসাগু, সংখ্যাগুলো যে লসাগু বের হয়ে আসবে এবং গোসাগু যে বের হয়ে আসবে সেগুলোর গুণফল, সেই সংখ্যাগুলো গুণফলের সমান হবে না। কেন হবে না? কারণ সংখ্যা এখানে 2 এর অধিক আছে, 2টা না, এখানে 3টা করে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা করে নিই, যেমন 12 ইকুয়ালস টু কি হবে আমরা লিখে নিলাম, 15 কত হবে আমরা লিখে নিলাম, 21 কত হবে আমরা লিখে নিলাম। এখন 12 এর আমরা উৎপাদক কি? 12 এর উৎপাদক 2 6 বার, 2 3 বার। 15 এর উৎপাদক 3 5 বার, আর 21 এর উৎপাদক 3 7 বার, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের? 2 স্কোয়ার, 12 এর ক্ষেত্রে 2 স্কোয়ার ইন্টু 3, 15 এর ক্ষেত্রে 3 × 5, 3 × 7। তাহলে আমরা কি দেখলাম? এখানে HCF কত হবে? HCF আমরা যেমন এখানে কোনো কমন দেখতে পাচ্ছি না, 2 এখানে আছে কিন্তু এখানে নেই, আচ্ছা 3 আছে, 3 সবটির ক্ষেত্রে কমন আছে, এখানে এখানে এখানে, ঠিক আছে। তাহলে আর কোনো সংখ্যা কিন্তু কমন নেই, এবং 3 যে কমন আছে সে সব থেকে ছোট সূচকালা, সবটির সূচক সব থেকে ছোট, তাহলে শুধু 3ই হবে। যেমন therefore HCF of 12 15 12 21 ইকুয়ালস টু 3, শুধু 3। এবং LCM কি হবে? LCM 12 15 21 ইকুয়ালস টু, প্রথমে 2 নেই, 2 এর সবাই হাইয়েস্ট তো এখানেই আছে 2 স্কোয়ার, আর নেই 3 এর হাইয়েস্ট কোনো সুযোগ নেই, 3ই আছে,
মানে 3ই হাইয়েস্ট সুযোগ, 5-এর 5 5 এবং 7-এর 7। তাহলে কি হবে, 2 দুগুণা 4 আর 3 12 আর 5 12 60। না এরকম যদি আমরা লিখি যেমন যদি আমরা যদি ডাইরেক্ট করতে পারি কোনো অসুবিধা নেই, যেমন 2 দুগুণা 4, সেই 4কে 3-এর সঙ্গে গুণ করলে 12, সে 12কে 5-এর সঙ্গে গুণ করলে 60, আর 60কে আমরা আবার 6-এর সঙ্গে করলে কি হবে 7-এর সঙ্গে, মানে আমরা 0-কে বাদ দিয়ে 6 7 42 42 আর একটা 0 লাগিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে আমাদের 420। এই হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন নেক্সট পরেরটা আমরা দেখি। এভাবে তোমরা খাতার পাশে এগুলো লিখে লিখে রাখবে কিন্তু। এখন আমাদের 2 নম্বর 17 লিখে রাখি, 23 লিখে রাখি, 29। এখন দেখো এই সংখ্যাগুলো কি, আসলে এই সংখ্যাগুলো প্রতিটি সংখ্যা মৌলিক সংখ্যা, 17ও মৌলিক, 23ও মৌলিক, 29ও মৌলিক। তাহলে এগুলোর আমার মৌলিক উৎপাদক কি বের করতে হবে? আসলে এগুলোর মৌলিক উৎপাদক বের করতেই হবে না। কেন হবে না? কারণ এই সংখ্যাগুলি মৌলিক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিছু লিখতে পারবো না, মৌলিক সংখ্যাকে আমরা কিন্তু মৌলিক সংখ্যার গুণফল হিসাবে লিখতে পারি না। পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি বলে যে আমরা যে যৌগিক সংখ্যা, যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসাবে লিখতে পারি। আমরা এখানে তাহলে এভাবে লিখবো না, আমরা এখানে লিখবো আনসারে মৌলিক সংখ্যা। তাই এদের কি, এদের কোনো মৌলিক উৎপাদক থাকবে? এদের কোনো মৌলিক উৎপাদক থাকবে না। অতএব এদের উৎপাদকগুলো হলো 1, ঠিক আছে। একটা আছে 1, এটা কিন্তু মৌলিক উৎপাদক বলছি না, আমি শুধু উৎপাদক বলছি। এদের উৎপাদকগুলো হলো একটা 1, আমরা মৌলিক সংখ্যার ডেফিনেশনে বুঝিয়েছিলাম যে 1 এবং সেই সংখ্যা। তাহলে 17-এর 1 এবং 17, 23-র 1 এবং 23, 29-এর 1 এবং 29। তাহলে এগুলোর গোসাউ কি হবে? গোসাউ কিছু না, গোসাউ 1ই হবে, কারণ সবটির মধ্যে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। গোসাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক, সব থেকে বড় সাধারণ উৎপাদক। এখানে কিন্তু মৌলিক উৎপাদক বলছে না, সব থেকে বড় মৌলিক উৎপাদক না, সব থেকে বড় যে সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক সবটির ক্ষেত্রে কি আছে? 1 আছে, এবং সেটাই গরিষ্ঠ। আর কোনো যেহেতু সাধারণ উৎপাদক নেই, গরিষ্ঠ মানে সব থেকে বড়, তাহলে আমরা বলবো HCF কি হবে? গরিষ্ঠ সাধারণ উৎপাদকটা কি 17-এর, 23-এর এবং 29-এর কি হবে? 1, ঠিক আছে। সকল সংখ্যার যদি একটাও যদি আমাদের সাধারণ উৎপাদক থাকে না, তাহলে কমপক্ষে একটাকে এক সাধারণ উৎপাদক থাকে, কারণ সকল সংখ্যার মধ্যে একটা সাধারণ উৎপাদক হিসেবে কাজ করে। আর এলসিএম কি হবে? এলসিএম কিছু না, বাস এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে নেব, প্রতিটি সংখ্যাকে 17 ইন্টু 23 ইন্টু 29। তাহলে কি হবে 17 ইন্টু 23, 17 ইন্টু 23, 3 7 21, 1 হাতে 2 3 1 2 3 2 5 ইন্টু 7 2 14, 4 হাতের 1 2 1 2 হাতে রেখে 3, 1 9 3। এটাকে আবার আমরা 29 দিয়ে করতে হবে। 9 একে 9, 9 নং 81, 1 হাজার 8, 3 নং 27 আর 8 35, ঠিক আছে। আর 2 একে 2, 9 2 18 হাতের 1 আর 3 2 6 হাতের 7, 9 3 8 5 13, 3 হাতের 1, 7 3 10 আর হাতের 11, 1 1 3 3 9, 1 1 3 3 9। এই হয়ে গেল আমাদের এলসিএম এবং HCF, ঠিক আছে। তাহলে এখন আমরা এই 3 নম্বরটা দেখব। 8, এইটার তো 8 একটা যৌগিক সংখ্যা, তাহলে তার মৌলিক উৎপাদক থাকবে 9 25, ঠিক আছে। তাহলে 8কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 8কে কি 2 4 2 2, 9কে 3 3 আর 25কে 5 5, শেষ। তাহলে কি 2, এটা 1 2 3 2 কিউব, 3 স্কোয়ার 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্যে আমাদের গোসাউটা কি?
HCF of 8 9 25 ইকুয়ালস টু কত হবে? সাধারণ কি কোনো উৎপাদক আছে? নেই, সাধারণ উৎপাদক নেই। সাধারণ উৎপাদক নেই, আসলে নেই না, আসলে একটা আমি একটু আগে বলছিলাম যে এক সকলটির ক্ষেত্রে কি থাকে, সকল সংখ্যার ক্ষেত্রে এক কি থাকে, সাধারণ উৎপাদক থাকে। তাহলে এগুলো সাধারণ উৎপাদকটা কি হবে আমাদের? 1 হবে, ঠিক আছে। যদি এরকম থাকছে না তাহলে আমরা কি লিখবো? 1 লিখবো। আসলে এখানে এরকম তো লিখতে পারতাম 1, কিন্তু আমরা কি লিখছি? শুধু মৌলিক উৎপাদক লিখছি আসলে। তাই যেহেতু 1 একটা মৌলিক উৎপাদক না, তাহলে আমরা এখানে লিখলাম না। আর LCM অফ 8 9 এবং 25 কি হবে? এখানেও কোনো কিছু কমন নেই, তাহলে সবাই হাইয়েস্ট পাওয়ার, তাহলে কি হবে? 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাহলে 2 কিউব, এই যে মান যেগুলো 8 9 25, তাহলে কি হবে? আমরা 9-এর সঙ্গে 25কে গুণ করবো না, আমরা 8-এর সঙ্গে গুণ করি নি। 8-এর সঙ্গে গুণ করলে ভালো হবে, কারণ 4 25-এ আমরা দেখি যে 100 হয়ে যায়, তাহলে 8 25-এ কত হবে? 200। আর 200-কে আবার 9-এর সঙ্গে গুণ করলে 9 দুগুণে 18 এবং ডাবল শূন্য, মানে এই তো 9 দুগুণে কত হবে? 18, আর 2টা শূন্য দিয়ে দেবো, তাহলে কি হবে? 1800। এখন আমরা যদি ভেরিফাই করি, আচ্ছা 3টা সংখ্যা, তো 3টা সংখ্যার ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারবো না, মানে গুণ করে করলে দেখতে পারবো না। তাই হয়ে গেল আমাদের। এখন আমরা চলো 4 নম্বরের দিকে যাই। 4 নম্বর আমাদের কি জিজ্ঞেস করছে যে এই যে সংখ্যা দুটি 306 and 657, এই সংখ্যাগুলোর গসাউ দেওয়া আছে 9, তাহলে এগুলোর লসাগু কত? আমরা জানি যে দুটা সংখ্যা আছে, তাহলে গুণফল ইউজ করে আমরা করতে পারবো। দেখি কিভাবে। প্রথমে সলিউশন দিয়ে দিই। আমরা প্রথমে এগুলোর গসাউ তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি কি, কোন ছাত্র কি করবে জানো? বলবে এখানে তো গোসাও দেওয়া আছে, তাহলে আমরা এই দুটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ বের করে নিয়ে এরপরে লসাগু বলে দিই। আসলে এরকম না, এখানে এরকম হয়ে তো শুধু এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে লসাগু নির্ণয় করে এই সংখ্যা। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হলো এটাকে ইউজ করে, মানে আমরা সেই গোসাগু এবং লসাগুর মধ্যে যে সম্পর্ক আছে সেটা ব্যবহার করে করতে হবে, ঠিক আছে? কি হবে? তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের লসাগু যেহেতু বের করতে হবে, তাহলে এখান থেকে এই 9কে আমাদের এদিকে সরিয়ে নিতে হবে। এখানে মাল্টিপ্লাইড হিসাবে আছে, এখানে ভাগ হয়ে চলে যাবে, তাহলে কি হবে? লসাগু 306 and 657 ইকুয়ালস টু কত হবে আমাদের? 306 ইন্টু 657 বাই কত? 9, ঠিক আছে। 9 দিয়ে এটাকে ভাগ করা যায় সহজে, এবং 3 দিয়ে এটাকেও ভাগ করা যায়। 9 দিয়ে 7 5 12, 12 আর 6, 9 দিয়েও যায়, ঠিক আছে। যেমন 9 দিয়ে কতবার যাবে? আমরা এটাকে করে নিই। আচ্ছা চলো এটাকে করে নিই। 5 নং 45, 6 নং 54, 7 নং 63, থাকবে 2 27, 3 নং 27, মানে 306 আর 73। এটা গুণ করলে কত হয়? 306 আর 73, 3 6 18, 8 হাতের 1, 3 0 0 হাতের 1, 3 3 9, 6 7 42, 2 হাতের 4, আর শূন্য থাকলে তাহলে হাতের 4টা বসে যাবে, 3 7 21 হয়ে যাবে। 8, এখানে 3, এখানে 9 আর 4 13, 3 হাতের 1, 1 আর 1 2 আর 2, 2 2 3 3 8, 2 2 3 3 8। এই হলো আমাদের লসাগু, ঠিক আছে। এখন আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বর কি বলছে যে 6 টু দি পাওয়ার n একটা দিচ্ছে, ঠিক আছে। n মানে স্বাভাবিক সংখ্যা, n বলে দিচ্ছে যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম। এখন বলছে যে n এর কোনো মানের জন্য, মানে n এর জায়গায় 1 2 3 4 5 এরকম বসালে, আগে যে একটা আমরা পেয়েছিলাম 4 টু দি পাওয়ার n, n এর মান বদলালে আমরা 6 টু দি পাওয়ার n এর ভ্যালুটা বদলাবে। 1 হলে প্রথম n এর মান 1 হলে 6 হবে, n এর মান 2 হলে 36 হবে, এরকম। তো n এর কোনো মানের জন্য কি এই 6 টু দি পাওয়ার n এর যে ভ্যালু আসবে সেটার যে মান অঙ্ক মানে ডিজিট সংখ্যা, একটি অঙ্ক 0-তে শেষ হবে কি? ঠিক আগের আমরা লজিকটা ইউজ করব। কি করব? আমরা বলবো যদি 6 টু দি পাওয়ার, যদি n এর কোনো মানের জন্য 6 টু দি পাওয়ার
এন এর মান অঙ্কটা জিরোতে শেষ হয়, জিরোতে মানে সবার শেষে কত আসে, জিরো আসে। তাহলে কি সেই সমস্ত সংখ্যাটা মানে 6 এনটা এন এর সেই মানের জন্য কি হবে, 5 দ্বারা ভাগ হবে, ঠিক তো? মানে এই ভ্যালুটা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা যদি বিভাজ্য হয়, 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে এই 6 এর মধ্যে একটা 5 একটা মৌলিক সংখ্যা হিসাবে আছে, সেটা আমাদের দেখাতে হবে। এরপরে আমরা কিন্তু দেখবো 6 কে যদি আমরা লিখি এভাবে যে 6কে কীভাবে, আমার 6 তো যৌগিক সংখ্যা, এটাকে আমরা যদি মৌলিক সংখ্যা লিখি তাহলে কি হবে, নিচে লিখে দিই আমি, যেমন 6কে আমরা 2 এবং 3 এগুলিকে ভাগ ভাগ করে নিলাম, 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, আর 3 দুগুণে 6 হয়ে যায়, ঠিক আছে। এখন আমাদের সূচকের ধর্ম বা লজ অফ ইন্ডাইসেস আমরা ব্যবহার করে কি পাবো, এখানে কি আছে আমাদের 2n হয়ে যাবে এবং 2n হয়ে যাবে। কারণ কি, কারণ a ইন্টু বি টু দি পাওয়ার, বা এরকম আমরা পেয়েছি আমাদের রিভিশনেও আছে, ab n ইকুয়ালস টু a n b/n, মানে a এবং বির মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে, এরকম পাওয়ার থাকলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এই হয়ে যাবে। এর থেকে কি বোঝা যাচ্ছে, এর থেকে এটা বোঝা যাচ্ছে যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য মতে যে এই 6n এর মধ্যে কি কি আছে, 2 এবং 3 শুধু মৌলিক সংখ্যা আছে, আর মৌলিক উৎপাদক আছে। মৌলিক উৎপাদক কি কি আছে, 2 এবং 3। 5 আছে কি, 5 নেই। যদি 5 না থাকে তাহলে এই 6n এর কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য কি হবে, সেটা কখনো 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 5 সেটার মৌলিক উৎপাদক নেই টোটালি। যদি না যায় তাহলে কি হবে, n এর কোনো মানের জন্য 5 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে সেটার কোনো মানের জন্য সেটা শেষে কি আসবে না, 0 আসবে না। তাহলে এই সম্পূর্ণ যেহেতু একটু লেখার কাজ আছে, তাহলে সময় আমি ওয়েস্ট না করে আমি প্রথমে করিয়ে দিই, তোমরা পরে সেটা মানে তুলে নেবে। এটি তোমরা দেখে নাও, ঠিক আছে, একদম ইজি, কোনো কিছু না। আমি যেগুলো বললাম সেগুলো লিখলাম। যদি n এর কোনো মানের জন্য 6n এর মান অঙ্ক 0তে শেষ হয়, মান অঙ্ক মানে ডিজিটগুলা শেষের ডিজিটটা 0তে শেষ হয়, তাহলে 6n 5 দ্বারা বিভাজ্য হবে। 0তে শেষ হলে 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 6n এর একটি কি হয়ে যাবে, মৌলিক উৎপাদক হয়ে যাবে। কিন্তু 6n কে যদি আমরা ভাঙি তাহলে দেখবো কি এসেছে, 2n এবং 3n। এর থেকে কি বুঝলাম, অতএব এর থেকে বুঝলাম যে এটার উৎপাদক শুধু 2 এবং 3 আছে। অর্থাৎ পাটিগণিতের মৌলিক উপপাদ্যের অদ্বিতীয়তা নিশ্চিত করছে। অদ্বিতীয়তা মানে কি, মানে এই যে একটা যৌগিক সংখ্যার একটা নির্দিষ্ট মৌলিক সংখ্যা থাকবে, এগুলো ছাড়া অন্য কিছু থাকবে না। যেহেতু 2 এবং 3 আছে, তাহলে 2 এবং 3 ছাড়া অন্য কিছু থাকবেই না, এটাকে বলে অদ্বিতীয়তা। অদ্বিতীয়তা নিশ্চিত করে যে কি নিশ্চিত করে, 6n এর 2 এবং 3 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। যেহেতু অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, তাহলে 5ও মৌলিক উৎপাদক হবে না। 5 যদি মৌলিক উৎপাদক না হয় তাহলে কি হবে, সেটার মান কখনো 0তে শেষ হবে না। সুতরাং n এর কোনো মানের জন্য 6n এর মান অঙ্ক 0তে শেষ হবে না, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা 6 নম্বর দেখি। এই 6 নম্বরে আমাদের কি বলছে, আমাদের কি দিচ্ছে, আসলে এই দুইটা মানে এরকম মানে একটু ব্রড লেভেলের, ব্রড না, একটা সংখ্যাকে মানে এরকম ভাঙ্গিয়ে আমাদের বলে দিচ্ছে, বলছে যে বলো এগুলো কেন যৌগিক সংখ্যা হবে, ব্যাখ্যা করতে হবে। যৌগিক সংখ্যা কিন্তু হবে। এখন আমরা জানি যদি আমরা কয়েকটি মৌলিক সংখ্যাকে গুণ করিয়ে দেখিয়ে দিই, হ্যাঁ, মৌলিক সংখ্যা যেমন ধরো 2 × 3 × 5 আমরা এরকম দেখেছি, তাহলে আমরা বলবো যে এই 2 × 3 × 5 একটা কি হবে, আমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা, কারণ 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, এবং 3টি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে আমরা যে কোনো জিনিসকে প্রকাশ করলে সেটা একটা সর্বদা একটা কি হবে, যৌগিক সংখ্যা। কে বলে, আমাদের কার্ল ফ্রেডরিক গজের আমাদের পাটিগণিতের মৌলিক উপপাদ্য যেটা, সেটা আমাদের এই কথা বলে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে 7 × 11 × 13 তিনটি মৌলিক সংখ্যা, তিনটি গুণে আছে, ঠিক আছে, গুণফল হিসেবে আছে, কিন্তু একটার সাথে কি আমাদের একটা 13 যোগ করে দিয়েছে। ঠিক একই রকম এখানে শেষে একটা আমাদের 5 যোগ করে দিয়েছে। তাহলে আমাদের প্রথমে এই সলভ করতে লাগবে, এরপরে এগুলো দেখাতে হবে। তাহলে প্রথমে কি করি দেখো, প্রথমে আমরা এটাকে যেমন 7 × 13 × 11 × 13 + 13, এটাকে কীভাবে লিখতে পারবো আমরা, আমরা কি নিতে পারবো, আমরা এখান থেকে 13 কমন নিতে পারবো, মানে এই সমস্ত জায়গা থেকে একটা 13 চলে যাবে
এবং এখান থেকে একটা 13 নিতে পারবো আমরা কমন। কমন নেওয়া অবশ্যই তোমরা জানো, কমন অ্যাকচুয়ালি কিছু না, বিতরণ বিধি ঠিক উল্টা প্রসেসটা। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখবো 7 × 11 ইন্টু এই 13-এর জায়গা থেকে তো নিয়ে গেলাম, তাহলে কিছু আছে কি? আর কিছু নেই, তাহলে এরকম দিয়ে দেবো। আচ্ছা এরকম দিয়ে দিই, চলো এখানে থেকে নিয়ে গেলে 1 থাকবে, প্লাস এখান থেকেও আমরা নিলাম, মানে 13 নিয়ে গেলাম, নিয়ে আমরা কি লিখলাম? এখানে 13 লিখলাম, মানে এই ভিতরের সমস্ত জিনিস থেকে আমরা কি নিলাম? 13টা কমন নিয়ে নিলাম। এখান থেকে যদি 13 কমন গেলে এখানে 1 থাকবে, এখান থেকে 13 কমন গেলে 1 থাকবে। এখন ফলটা কি হবে দেখি আমরা। এখন ফলটা হবে আমাদের কত? 7 × 11 × 1 + 1। 1 + 1 হবে কি? আসলে 1 + 1 হবে না, এই 1টা তো এই 1 এর সঙ্গে প্লাস আছে, কিন্তু এই 1 এই 11 এর সঙ্গে কি আছে? মাল্টিপ্লাইড হিসাবে আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি 7 আর এই 11 1 মিলে 11 হয়ে গেছে, এবং এখানে কি আছে আমাদের? +1 13। এই ভিতরেটাকে আমরা সলভ করি। 7 7 11 77, আর একে কত হবে? 78 × 13। 78 এর মৌলিক উৎপাদক আমরা বের করি। মৌলিক হিসাবে আমাদের মৌলিকের গুণফল হিসাবে দেখালেই আমাদের অটোমেটিক হয়ে যাবে কি? সেটা একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা মৌলিকের গুণফল হিসাবে দেখাই। 2 দিয়ে 3 × 2 = 6, 9 × 2 = 18, 3 দিয়ে 3 × 13 = 39, ঠিক আছে? তাহলে কত লিখতে পারি? 78 এর জায়গায় আমরা লিখতে পারি 2 × 3 × 13, এরপরে ইন্টু 13। এটাকে একটু চেঞ্জ করে এভাবে লিখতে পারি 2 × 3 × 13 স্কোয়ার। মানে হয়ে গেল আমাদের এই বড় সংখ্যাটা এই মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রমাণিত হয়ে গেল। তাই এখন আমরা বলবো যে এই সংখ্যাটি কি? একটি যৌগিক সংখ্যা ছিল পাটিগণিতের উপপাদ্য মতে। এই হয়ে গেল আমাদের এই সংখ্যাটা, বড় সংখ্যাকে 2, 3 এবং 13 স্কোয়ারের আমরা গুণফল হিসাবে পূরণফল হিসাবে পাওয়া গেছে এই সংখ্যাটাকে। আর এই যে 2, 3 এবং 13 কি? সেগুলো মৌলিক সংখ্যা। তাহলে এই সমস্ত সংখ্যাটা, বড় সংখ্যাটা কি হবে? একটি যৌগিক সংখ্যা। এখন এটার ক্ষেত্রে ঠিক সেম একই একদম ডিপটো আমরা ইউজ করব, ঠিক আছে? চলো 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 × 1 + 5। এখান থেকে আমরা, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, উভয় জায়গা থেকে উভয় পদ থেকে আমরা 5 কমন নিয়ে নেব। তাহলে কি হবে? 7 × 6 × 1 × 4 × 3 × 2 × 1, আর এখান থেকেও নিয়ে নেবো আমরা 5 নিয়ে নিলাম, তাহলে কত? 1। আর যে দুই জায়গা থেকে আমরা 5টা কমন নিলাম, সেটা এখানে আমরা বাইরে গুণ হিসাবে লিখে দেবো। তোমরা অবশ্যই কমন নেওয়া জানো। তাহলে আমাদের এখানে কি থাকবে? এই 1 এবং 1কে আমরা প্রথমে সরিয়ে দিই, যেমন কি হবে? 7 6 4 3 2 আর +1, এখানে 5। এগুলোর গুণফল কত হবে? 2 3 4 6 7। তাহলে 6 7 42, আর 3 × 2 = 6, 4 6 24, 6 7 42, 2 42 84, ঠিক আছে? আর 3 4 12, তাহলে 84 × 12 কত হবে? এরকম 6 7 42 আর 3 4 12, 2 12 24, তাহলে 42 আর 24 কোন করলে কত হবে? 4 2 × 8, 4 4 16, 2 2 × 4, 4 2 × 8, 8 4 10 0 হাতের 1, 8 আর 1 9 হাতের 10, ঠিক আছে? হয়ে গেল। এবং সাথে আমাদের এখানে কি হবে? 1008 + 1 5। এই +1কে আবার অ্যাড করে নেব, কত হয়ে যাবে? 1009 + 1 +1 নিয়ে, আর 1009 × 5। এই এখন কি দেখো, 1009 এর আবার আমরা কি মৌলিক উৎপাদক বের করি। চলো, আসলে বের হবে না। কেন বের হবে না জানো? এই যে 1009 একটা কি আসলে মৌলিক সংখ্যা। তোমরা এরকম বেশি না কয়েকটি, যেমন কোনো একটি রাউন্ড ফিগারের পাশে যে কয়েকটি, যেমন 100 হলে 101 একটি কি
মৌলিক সংখ্যা, এরকম 1000 হলে 1009 একটিকে মৌলিক, এরকম 2-1টি সংখ্যা আমাদের জানতে হবে। 1 থেকে 100-এর মধ্যে সকল মৌলিক সংখ্যা আমাদের জানতে হবে, বেশি না কয়েকটি আছে, এবং রাউন্ড ফিগার যে কয়েকটা আছে তার আশেপাশে 2-1টি মৌলিক সংখ্যা জানতে হবে। 109 একটিকে মৌলিক সংখ্যা, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, শুধু 1 এবং সেই সংখ্যা ছাড়া। তাহলে কি হয়ে গেল, এবং 5ও একটা মৌলিক সংখ্যা। তাহলে এই বড় সংখ্যাটাকে আমরা কি করে নিলাম, আমরা দুটি মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে লিখে নিলাম। তাহলে সেম আগের লাইনগুলো লিখবো, তোমরা লিখে নাও, অ্যাকচুয়ালি আমি আর লিখে দিচ্ছি না, কি লিখবো। অতএব এই যে এই জায়গায় এই লাইনগুলো লিখবে, কে আমরা কি বলছি, 109 এবং 5-এর পূরণফল হিসাবে পূরণফল হিসাবে পাওয়া গেছে বা প্রকাশ করতে পেরেছি, ঠিক আছে। যেগুলো এই যে যে সংখ্যা দুটি কি হবে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে শেষে সুতরাং এই সমস্ত বড় লাইনটা কি হবে, একটি যৌগিক সংখ্যা হবে। কেন, আমরা পাটিগণিতের মৌলিক উপপাদ্য অলরেডি পড়ে এসেছি, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা 7 নম্বর দেখি। তাহলে দেখি 7 নম্বর কি দিচ্ছে, আসলে খুব ইজি একটা প্রশ্ন, আর স্টুডেন্ট আসলে বুঝতে পারে না এই প্রবলেমসগুলোর আমরা লসাগু কেন নেই, লসাগু নিলে কীভাবে আমাদের হয়ে যায়, লসাগুর আসলে কনসেপ্টটা বুঝতে পারে না। লসাগু মানে সব থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটাকে বোঝায়, ঠিক আছে। তাই বলছে কি, সোনিয়া গান্ধী ধরে নিতে পারো, একজন মানে মহিলা, তিনি 18 মিনিটে কি করেন, একটি মাঠ আছে, খেলার মাঠের পাশে এরকম রাস্তা দেওয়া আছে, তিনি এখান থেকে যদি শুরু করেন তাহলে সম্পূর্ণ 1 রাউন্ড মারতে তার সময় লাগে 18 মিনিট। রবি বলে একজন ছেলে, তার কিন্তু 12 মিনিট সময় লাগে, কারণ ছেলে তো একটু তেজ দৌড়ায়, ঠিক আছে। তাহলে তার এরকম একটি রাউন্ড করতে কত সময় লাগে, 12 মিনিট সময় লাগে, ঠিক আছে। এখন বলছে যে যদি তারা উভয় একই জায়গা থেকে স্টার্ট করেন, কত মিনিট পরে তারা আবার একই জায়গায় মিলিত হবেন, এই একই জায়গায় কত সময় পরে। তাহলে এগুলো কিন্তু সিম্পল, লসাগু বের করলে যে নাম্বার আসবে সেটাই হয়ে যাবে। কিন্তু কেন লসাগু বের করতে হয় দেখো, এখন আমরা দেখি 18 মিনিটে, তো তাহলে সোনিয়ার ক্ষেত্রে, এসের ক্ষেত্রে আমরা দেখি, বোঝানোর জন্য আমি লিখছি, এগুলো নোট করবে না, পরে লিখে দেবো। যেমন সোনিয়ার ক্ষেত্রে প্রথম 1 রাউন্ড করতে, ফার্স্টের 1 রাউন্ড কত সময় লাগবে, 18 মিনিট, ঠিক আছে। নেক্সট আরেক রাউন্ড করতে কত সময় লাগবে, 36 মিনিট। মানে প্রথমে 18 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন আরও 18 মিনিট প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 34। এরপর আরও 18 মিনিট প্লাস হয়ে যাবে আরও 1 রাউন্ড করতে, তাহলে 54। তিনি যদি 3 রাউন্ড করেন তাহলে কত হবে, 54 মিনিট এরকম। আর রবির ক্ষেত্রে আমরা দেখি এরকম, 1 রাউন্ড করতে তার কত সময় লাগে, 12 মিনিটস। আবার আরও 1 রাউন্ড করতে তার কত সময় লাগবে, 24 মিনিটস। আরও 1 রাউন্ড করতে তার কত সময় লাগবে, 3 42 মিনিটস, ঠিক আছে। 3 × 36 মিনিট। আর আরও 1 রাউন্ড যদি তিনি মারেন, 4 রাউন্ড যদি মারেন, বা 3 রাউন্ড তাকে যথেষ্ট, 4 রাউন্ড যদি মারেন তাহলে 48 হবে, 4 × 12 48, ঠিক আছে। এরকম অনেক থাকবে, আমি আরও একটু লিখে দিই, চলো। আরও একবার যদি আমার সোনিয়া গান্ধী যদি আরও একবার যদি স্ট্যামিনা থাকে এখনো অবশিষ্ট, আরও একবার যদি তিনি যেতে চান, তাহলে কত হবে, 72 হবে আই থিঙ্ক, ঠিক আছে। 72 হবে না, হ্যাঁ 72, 54 আর 10, 64 আর 8, 72। তাহলে আমাদের রবি যদি আরও 1 রাউন্ড মারেন তাহলে 60, এবং আরও 1 রাউন্ড মারলে হবে 72, এরকম আরও যাবে। মানে সময় লাগবে, 72 মিনিটস লাগবে, 52, 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ডের সময় 72 মিনিটস লাগবে সোনিয়া গান্ধীর ক্ষেত্রে। এবং রবির ক্ষেত্রে কত, 1 2 3 4 5 6 রাউন্ডের সময় 72 মিনিটস। কিন্তু আমরা দেখি নাম্বার কমন কি আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, ঠিক আছে। মানে আমরা কি বুঝলাম, যে সোনিয়া দ্বিতীয় রাউন্ডে 34 মিনিটে দ্বিতীয় রাউন্ড তার কমপ্লিট হয়ে যায়, এবং রবির 34 মিনিটে তৃতীয় রাউন্ড তার কমপ্লিট হয়ে যায়। তাহলে ঠিক 34 মিনিট পরে তারা কোথায় আসবে, সোনিয়া 2 রাউন্ড, 1 রাউন্ড করে আরও 1 রাউন্ড করে এখানে এসে যাবে, এবং রবি 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড করেও এখানে এসে যাবে। কত মিনিট পরে, 36 মিনিট পরে। এরকম তারা যদি আরও যায়, তাহলে সোনিয়া আরও 2 রাউন্ড করে 72 মিনিটস পরে এখানে আসবে, এবং রবি আরও 3 রাউন্ডস করে, মানে টোটাল 5 রাউন্ড শেষ করে 72 মিনিটস পরে এখানে আসবে। কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছে প্রথম, এখন যদি তাদের এখান থেকে শুরু করি, তাহলে প্রথম কত সময় পরে তারা আবার এই জায়গায় মিলতে হবে, তারা ফার্স্ট তারা কখন মিলবে, 34 মিনিট পরে।
তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলো আমি আসলে কি লিখছি? গুণিতক। এগুলো সবগুলো গুণিতক লিখছি। 18 সংখ্যা 1 গুণ, তারপরে 2, তারপরে 3, তারপর 4। এই গুণিতকের মধ্যে সব থেকে লঘিষ্ঠ গুণিতক, এলসিএম মানে লসাগু মানে লঘিষ্ঠ ছোট গুণিতক। ছোট গুণিতক কি? 36। তাহলে এই দুটি নম্বরের মধ্যে যদি আমরা এলসিএম বের করে নিই তাহলে হয়ে যাবে। দেখবে কিভাবে। এখন ধরে নি সোনিয়া 18 মিনিট সময় লাগে এবং রবি 12 মিনিট সময় লাগে, তাহলে তারা যদি একই জায়গা থেকে স্টার্ট করে তাহলে কত সময় পর মিলতে হবে? আমরা বলবো কি 18 ইকুয়াল টু কত হবে আমাদের? 18 9 বার 3 বার 3 3 9, ঠিক আছে। আর তাহলে কি হবে? 2 ইন্টু 3 স্কোয়ার। আর আরেকটা আছে আমাদের 12। 12কে কি লিখতে পারি? এরকম 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে আমরা এলসিএম বের করি। এইচসিএফ কিন্তু লাগবে না, এইচসিএফ না, এখানে আমরা গুণিতক লিখছি এবং গুণিতকের মধ্যে সব থেকে ছোট গুণিতক নিচ্ছি, সেটাকে কি বলে? সেটাকে লসাগু বলে, এলসিএম বলে, ঠিক আছে। তাহলে এলসিএম অফ 18 এবং 12 কত হবে আমাদের? এলসিএম 2 আছে, 2 এর হাইয়েস্ট স্কোয়ার, 3 আছে, 3 এর হাইয়েস্ট স্কোয়ার। তাহলে 2 দুগুণা 4 ইন্টু 3 3 9, 4 9 36। এই দেখো এসে গেছে। এটাকে বলে লসাগু, এটাকে বলে লসাগু, ঠিক আছে। তাহলে তারা কত সময় পরে আবার একই জায়গায় মিলতে হবে? দেয়ারফর অতএব সোনিয়া এবং ঠিক আছে। তাহলে এখন আমার 8 নম্বরে 2-3টা আছে, সেগুলো দেখে আমাদের এই এক্সারসাইজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন 8 নম্বরে যে প্রথম যেটি, সেটিতে আমাদের কি দেওয়া আছে? কয়েকজন শূন্য আছে, শূন্য সংখ্যা কত আমরা জানি না। তাদেরকে কিন্তু 15 জন করে, মানে এরকম 15টি এরকম সারি করে তাদেরকে দাঁড় করানো যায়। যদি সমান সমান 15টি সারিতে তাদেরকে দাঁড় করানো যায়, ঠিক আছে। আবার সমান সমান 20টি সারিতেও তাদেরকে দাঁড় করানো যায়। আবার সমান সমান 25টি সারিতেও তাদেরকে দাঁড় করানো যায়, মানে সমান সমান হবে। এখন যদি 15, 20 এবং 25 ধরে নাও, এখন 10টি সারিতে সমান সমান, 10টি সারিতে হয়তো দাঁড় করানো না যায়, কারণ 10টি সারিতে যখন দাঁড়ানো, সেই সেই সংখ্যক শূন্যকে যখন দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে, তখন কি হবে? তখন একটি সারিতে বেশি হয়ে যাবেন এবং একটি সারিতে কম হয়ে যাবেন। তাই এই যে শূন্য আছেন তাদেরকে 5টি সারিতে, 15টি সারিতে, 20টি সারিতে এবং 25টি সারিতে কি করা যায়? দাঁড় করানো যায়। তাহলে এই যে সৈন্য যেগুলো আছেন তাদের সব থেকে কমপক্ষে কতটুকু সৈন্য থাকতে পারেন? বেশি কিন্তু অনেক থাকতে পারেন, ঠিক আছে। তাহলে এখানেও কি আসবে? আমাদের এখানেও লসাগু আসবে। কেন আসবে দেখো। যদি 15টি সারিতে দাঁড় করানো যায়, 20টি সারিতে দাঁড় করানো যায় এবং 25টি সারিতে দাঁড় করানো যায়, তাহলে নিশ্চয় যে সংখ্যা শূন্য আছে, সেটা কি 15-র গুণিতক আছে, সেটা কি? সেটা 20-এরও গুণিতক আছে, সেটা কি? সেটা 25-এরও গুণিতক আছে। গুণিতক থাকার কারণে আমরা এই সংখ্যা, এই 15, 20 এবং 25-এর লাইনে আমরা দাঁড় করাতে পারছি। যেমন ধরে নাও আমার কাছে 15টি চকলেট আছে, ঠিক আছে। 15টি চকলেট আছে আমার কাছে। সেই 15টা কি 3-এরও গুণিতক এবং 5-এরও গুণিতক। তাহলে আমি সেই 15টি চকলেটকে আমি কীভাবে অ্যারেঞ্জ করতে পারবো? এই সারি অনুযায়ী আমি 3টি সারিতে এরকম রাখতে পারবো, আর আমি 5টি সারিতেও এরকম রাখতে পারবো। 3টি সারিতে রাখলে প্রতিটি সারিতে 5টি করে দিতে হবে, 5টি সারিতে রাখলে প্রতিটি সারিতে 3টি করে দিতে হবে। আর কোনো ক্ষেত্রে আমরা রাখতে পারবো না। আর একটি মানে 15টি শাড়ি একটা একটা করে দিতে পারবো, বা একটি শাড়ি একটার মধ্যে 15, সেগুলো বাদ দিয়ে এই 3 এবং 5, এছাড়া আমরা যদি 4টি করে দেই তাহলে কি হবে? 4টি শাড়িতে যদি আমরা দাঁড় করাই তাহলে একটা থেকে যাবে, একটা এক্সট্রা থেকে যাবে, যেটা সেই শাড়িতে কি হবে না? জায়গা হবে না। তাহলে আসলে কি হচ্ছে এখানে? আসলে এই যে 3টা এবং 5টা, আমি এটার ক্ষেত্রে কিন্তু বলছি, তোমরা অটোমেটিক্যালি এটাও বুঝে যাবে। যখন এই তিনটা তিনটে 3 এবং 15-র মধ্যে 3 এবং 5 কি? 3-এর এবং 5-এর কি? 15টা 3-এর এবং 5-এর গুণিতক। এখানে কিন্তু 30 হলেও সেম 3টি সারিতে আমরা দাঁড় করাতে পারতাম, 5টি সারিতেও পারতাম। কিন্তু আমাদেরকে যদি বলে এখানে চকলেটের সংখ্যা না দিয়ে যদি বলে 3 এবং 5-এর
তিনটি সারিতে লাইন করানো যায় চকলেটকে, 5টি সারিতে লাইন করানো যায়, তাহলে সব থেকে কম চকলেটের সংখ্যা কত হতে পারে? 15, 30 হতে পারে। কিন্তু সব থেকে কম যখন শব্দ লাগিয়ে দেবে তখন কি হবে? 15। তাই সব থেকে কম শব্দ থেকে আমাদের কি আসে? আমাদের লঘিষ্ঠ আসে। এই যে এলসিএম এর বা আমাদের লসাগুর যে লঘিষ্ঠ শব্দ সেটা আছে। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক এই যে সাধারণ 15রও সাধারণ, 20রও সাধারণ এবং 25রও সাধারণ, মানে এটারও গুণিতক, এটারও গুণিতক, এটারও তিনটিরই গুণিতক এবং সব থেকে ছোট গুণিতক। তাই এখানে তো সেটাই বলছে, 15টি সারিতে কয়েকজন সৈন্যকে দাঁড় করানো যায়, 20টি সারিতেও দাঁড় করানো যায়, 25টি সারিতেও দাঁড় করানো যায়, এবং সৈন্য সংখ্যা অনেক হতে পারে, কারণ গুণিতক আমরা জানি অসীম। যে তাহলে এখানে বলছে যে সব থেকে কম কতজন সৈন্য থাকতে পারে, তাহলে এই তিনটি সংখ্যার যে লসাগু আসবে সেই সংখ্যক সৈন্য থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে এটার আনসার? আমরা আবার সেভাবে আমরা এলসিএম বের করবো। কোনো কোনো ছাত্রের জন্য যদি তারা লসাগু খুব বেশি ক্লিয়ার থাকে কনসেপ্ট, তাহলে তাদের জন্য আমার এই বকাটা একটু মানে বিরক্তিকর লাগবে। আর কোনো কোনো ছাত্র যারা বুঝতে পারে না কেন আমরা লসাগু নেই, তাদের জন্য এটা আশাবাদী হবে, খুব ভালো হবে। যেমন 15 = 3 × 5, তোমরা মৌলিক উৎপাদক বের করে দেখবে 15-এ 3 × 5 আসবে, 20-র কি আসবে 2 × 5 আসবে, এবং 25-এর কি আসবে 5 স্কোয়ার আসবে। তাহলে 2 × 2 × 5 কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার × 5। ঠিক আছে, তাহলে আমরা কি এলসিএম অফ 15, 20, 25 কি হবে? ইকুয়াল টু আমার যদি দুই এর সব থেকে বড় উৎপাদক, বড় সূচক এখানেই আছে শুধু, তাহলে 2 স্কোয়ার। 3 সব থেকে বড় সূচক এখানেই আছে শুধু, তাহলে 3। 5 এর সব থেকে বড় সূচক এখানে আছে, তাহলে 5 স্কোয়ার। কি হবে? 2 দুগুণে 4, 4 × 3 × 25, তাহলে কি হবে 3 × 4 = 12, বা এরকম করি আমরা 25, 4 25 100, 3 100 300 হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? অতএব প্রশ্ন কি বলেছিল আমাদেরকে? সৈন্য দলে অতি কমেও কতজন সৈন্য আছে? অতএব সৈন্য দলে অতি কমেও 300 জন সৈন্য আছে। তাহলে চলো 2 এবং 3 দেখি আমরা। হ্যাঁ, আর তোমার 2 কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে একটি ঘন্টা। একটি ঘন্টা কি হয়? একটা 18 সেকেন্ড পরে বাজে এবং একটা 60 সেকেন্ড পরে বাজে। তাহলে সংখ্যা ঘন্টা দুটিকে যদি একসঙ্গে যদি কিছু দেওয়া আছে কি বাজে, যদি এখন 2টি ঘন্টা একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পর? আচ্ছা, ঘন্টাটি পুনরায় একসঙ্গে বেজে উঠবে। যদি ঘন্টা দুটি এখন যদি একসঙ্গে যদি স্টার্ট করা হয়, বাজানো হয়, 2টি ঘন্টা অন করা হয়, তাহলে কত সময় পর সেই ঘন্টা দুটি আবার কি হবে? টিং একসাথে করবে। কারণ প্রথমেই তো হবে না, প্রথমে কি হবে? একটি ঘন্টা 18 সেকেন্ড পর টিং করে নেবে, অন্য ঘন্টা 60 সেকেন্ড পরে টিং করবে, তাহলে এরকম একটা আগে একটা পিছিয়ে হবে। কিন্তু একটা সময় আসবে তো ঘন্টা এ এবং ঘন্টা বি উভয় ঘন্টা একসঙ্গে টিং করে বাজবে। সেই কত সময় পরে হবে সেটা কত সময় পরে হবে? মানে এখন থেকে। তাহলে মিনিমাম নিতে হবে এখন থেকে, যেহেতু আমরা নেক্সটটা দেখছি। কারণ অনেকবার এরকম হতে পারে, কিন্তু ঠিক পরবর্তী কখন হবে? এখন থেকে। তাহলে আমাদের কি নিতে হবে? লঘিষ্ঠ নিতে হবে, লিস্ট কমন মাল্টিপল নিতে হবে। ঠিক আছে, তাহলে আবার আমরা সেম কীভাবে দেখবো? 18 = কত হবে আমাদের? 2 × 3 × 3। ঠিক আছে, এরকম তোমরা দেখবে, তোমরা মৌলিক উৎপাদক বের করে দেখবে এরকমই হবে। আমরা 3 × 3 কে 3 স্কোয়ার লিখে দিই, এবং 60কে আমরা কি লিখতে পারি? 60কে আমরা লিখতে পারি 2 × 3 × 5 এরকম লিখতে পারি, বা এরকম লিখতে পারি আমরা 2 স্কোয়ার × 3 × 5, 3 × 5 = 15, 2 × 15 = 30, 2 × 30 = 60। ঠিক আছে, তাহলে কি হবে এখন? এলসিএম কি হবে? তারপর এলসিএম অফ, এখানে কিন্তু তোমার দেখাতে হবে, যেমন 18, 2 9 3 3, 60,
230, 215, 35 এরকম, ঠিক আছে। তাহলে 18, 60 কী হবে? যেমন 2 মানে 2-এর বড় স্কোয়ার, 3 3-এর বড় 3 স্কোয়ার এবং 5 কী হবে? 2 × 4, 3 × 9, 5। তাহলে 5 নং 45 আমরা এরকম করতে পারি, 4 5 20 এরকম করলে সুবিধা হবে। 5 এবং 4 20, 20কে 9-এর সঙ্গে 180 হয়ে গেল। অতএব 180 সেকেন্ড পরে ঘন্টা দুটি পুনরায় একসাথে বেজে উঠবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের। এখন না লাস্ট একটা আছে, সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও তোমরা। 8-এর 3 আমার বই অনুসারে, তোমাদের যদি এডিশন যদি বইয়ের বদলায় তাহলে হয়তো তোমরা নাও পেতে পারো, ঠিক আছে। তাহলে এখানে থাকুক, আর নেক্সট ক্লাসে আমরা যে 1.3 এবং 1.4 এই দুইটাকে একসাথে আমরা নেব। 1.3-তে দেখবো আমরা √2, √3, √5 এই সংখ্যাগুলোকে আমরা জানি না, এনে দেখেছি যে অপরিমেয়, সেগুলো অপরিমেয় আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবং 1.4-এর যে এক্সারসাইজ, সেটার আগে আমরা দেখবো যে কোনো একটি পরিমেয় সংখ্যা যেগুলো, সেগুলো তো p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে কখন সেগুলো সীমিত হবে, সীমিত যদি হয়, যদি সীমিত না হয় তাহলে তার দশমিক প্রসারণ কেমন হবে সেগুলো আমরা দেখব। তাহলে আজকের জন্য এখানে তো চলো, ঠিক আছে।